হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি সায়ন্তিকা সেন আবারও তোমাদের সাথে ক্লাস 8-এর জিওগ্রাফি ক্লাস করার জন্য এসে পড়েছি। গত ডেটে আমরা যেই ক্লাসটা করেছিলাম সেটা কিন্তু চতুর্থ অধ্যায়ের প্রথম পার্টের ক্লাস ছিল। সেদিনের ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমি যেটা আলোচনা করছি সেটা প্রথম দিকের অংশগুলো, এবং পরের ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা সেই কৃষি অধ্যায়ের বাকি অংশটা। আমি জাস্ট শুধু একটু মনে করিয়ে দিই তোমাদের, আমরা কি কি জেনেছি আগে ক্লাসটাতে। কৃষি কি, কৃষির যে বিভিন্ন অনুকূল অবস্থাগুলো, তারপর কৃষির শ্রেণীবিভাগ, কি ধরনের কৃষি রয়েছে আমাদের এখানে, তারপর সেই কৃষি কোথায় কিভাবে হয় সেগুলো আলোচনা করেছি। এরপর আমি সেদিন বলেছিলাম যে আমি বিভিন্ন ফসলগুলো সম্পর্কে আগামী ডেটে আলোচনা করব। আজকে আমরা চলে এসেছি ফসলগুলো নিয়ে আলোচনা করতে। দেখো, প্রধান ফসল বা শস্য বোর্ডে লেখা আছে কৃষি ক্ষেত্রে প্রধানত ফসল উৎপাদন করাই কিন্তু হয়। যদিও পশুপালনও কৃষির একটা অংশ, তা সত্ত্বেও ফসল উৎপাদনটাই কিন্তু কৃষির মূল কাজ। তো কৃষি পদ্ধতির মধ্যে মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু ফসলের উৎপাদন করা হয়। মানুষের চাহিদা যেরকম সেই অনুযায়ী সেই ফসলগুলোই চাষ করা হয় যেগুলো মানুষের চাহিদার মধ্যে রয়েছে। তো দেখো, এক্ষেত্রে প্রধান যে ফসলগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা 3 ধরনের ফসল দেখতে পাই। একটা হচ্ছে খাদ্যশস্য, দ্বিতীয়টা হচ্ছে তন্তুজ ফসল এবং তৃতীয় হচ্ছে পানীয় ফসল। আমরা একটা একটা করে ফসলগুলো সম্পর্কে আলোচনা করব। খাদ্যশস্য ফসল কোনগুলো বা খাদ্যশস্য কোনগুলো? ওই ধরনের ফসল বা শস্যগুলো যেগুলো আমরা মূলত খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধান, গম, ডাল, তৈলবীজ, এগুলো হচ্ছে আমাদের খাদ্যশস্য, অর্থাৎ এগুলো থেকে আমরা খাদ্য পাই। ঠিক আছে। নেক্সট হচ্ছে তন্তুজ ফসল। তন্তুজ ফসল কোনগুলো? সেই সব ফসল যেগুলো থেকে তুলো বা তন্তু উৎপাদিত হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তুলা আর পাট। তুলা আর পাট থেকে আমরা তন্তু পেয়ে থাকি, যেগুলো কিন্তু আমরা খাই না। কি করে এগুলো দিয়ে? হয়তো বা জামা কাপড় বানাই বা এমন কোনো জিনিস তৈরি করি যেগুলো আমাদের অন্যান্য কাজে ব্যবহৃত হয়। খাওয়া ছাড়া অন্য কাজে ব্যবহারের জন্য যে আমরা ফসলগুলো করি, যেগুলো থেকে তুলা পাওয়া যায় বা তন্তু পাওয়া যায়, সেগুলো হচ্ছে তুলা বা পাট। নেক্সট হচ্ছে পানীয় ফসল। পানীয় ফসল কোনগুলো? যে ধরনের ফসল থেকে আমরা বিভিন্ন ধরনের পানীয় প্রস্তুত করতে পারি। সেই পানীয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে চা এবং কফি। চা, কফি যেগুলো পানীয় হিসেবে গ্রহণ করা হয় সেগুলো কিন্তু এক ধরনের গাছ থেকে পাওয়া যায়। চা এক ধরনের গাছ থেকে পাওয়া যায়, কফি আরেক ধরনের গাছ থেকে পাওয়া যায়। তো চা এবং কফি হচ্ছে তাহলে পানীয় ফসল। ঠিক আছে, তাহলে আমরা জানলাম 3 ধরনের শস্য রয়েছে: খাদ্যশস্য, তন্তুজ ফসল আর পানীয় ফসল। ঠিক আছে, কোন ধরনের ফসলে কি রকম কোন ধরনের ফসলে কি রকম শস্য হয় সেগুলো কিন্তু আমি নিচে উদাহরণ লিখে দিয়েছি। এবার আমরা একটা একটা করে বিভিন্ন ধরনের শস্য এবং তাদের উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বস্তুগুলো এবং কোথায় উৎপাদন হয়, কোন রাজ্যে, ভারতের, পৃথিবীর কোন দেশে উৎপাদিত হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে অনুকূল পরিস্থিতি বা অনুকূল অবস্থা। বিভিন্ন ধরনের শস্য যেগুলো রয়েছে তাদের অনুকূল অবস্থা আলোচনা করব। কিসের ভিত্তিতে? জলবায়ু, আমরা আগেই পড়েছি যে কোনো ধরনের কৃষি উৎপাদন করতে গেলে আমাদের কিন্তু
কিছু অনুকূল অবস্থা থাকতে লাগে। প্রথমত আমরা ধান নিয়ে আলোচনা করব। ধান আমাদের ভারতবর্ষের প্রধান খাদ্যশস্য। ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু ধান খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। ধান থেকে যে চালটা পাওয়া যায় সেটাকে বিভিন্ন রকমভাবে প্রসেসিং করে একে খাদ্য হিসেবে আমরা গ্রহণ করে থাকি। ধান মূলত জলবায়ুর দিক থেকে চিন্তা করলে সেটা একটা ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলের ফসল। এখানে তাপমাত্রাটা কিন্তু অধিক তাপমাত্রা প্রয়োজন, পাশাপাশি আর্দ্র জলবায়ু, বৃষ্টিপাতও প্রচুর পরিমাণ দরকার হয় ধান চাষের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ভূপ্রকৃতি। কী ধরনের ভূপ্রকৃতি ধান চাষের জন্য ভালো? নদী উপত্যকার সমভূমি অঞ্চলে ধান চাষটা ভালো হয়, যদিও পাহাড়ি অঞ্চলে টেরেস ফার্মিংয়ের মাধ্যমে বা ধাপ চাষের মাধ্যমেও কিন্তু আজকাল ধান চাষ করা হয়। নেক্সট হচ্ছে মাটি। কী ধরনের মাটিতে আমরা ধান চাষ করব? ধান চাষের জন্য উর্বর পলিমৃত্তিকা, যেটা মূলত কাদাযুক্ত হয়, সে ধরনের পলিমৃত্তিকার কিন্তু প্রয়োজন, এবং সেই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কিন্তু বেশি হতে হবে, জলটাকে যেন ধরে রাখতে পারে। নেক্সট, অন্যান্য অবস্থার মধ্যে রয়েছে শ্রমিক, মূলধন, এইসব। যদিও ধান বা আমাদের এখানে বাণিজ্যিক ফসল না, সেক্ষেত্রে মূলধন সেরকম বেশি প্রয়োজন হয় না, কিন্তু শ্রমিক প্রচুর লাগে, যেহেতু ভারতে আমরা জীবিকা সত্তাভিত্তিক কৃষি হিসেবে ধানকে চাষ করে থাকি। ধান উৎপাদনের দিক থেকে ধান উৎপাদনে প্রথম হচ্ছে পৃথিবীতে চীন। প্রথম স্থান অধিকার করে ধান উৎপাদনে, এবং দ্বিতীয় হচ্ছে ভারত। তাহলে ভারত কিন্তু সমগ্র বিশ্বে ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে, অপরদিকে চীন প্রথম স্থান অধিকার করে ধান উৎপাদনে। চীন আর ভারত ছাড়াও জাপান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এ ধরনের দেশগুলোতেও কিন্তু ধান চাষ হয়ে থাকে। ভারতবর্ষে আমরা অধিকাংশ রাজ্যে কিন্তু ধানের চাষ করে থাকি, যেমন পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এইসব রাজ্যগুলোতে কিন্তু ধানের চাষ হয়ে থাকে। ভারত আর বাংলাদেশে ভাত, অর্থাৎ ধান থেকে উৎপাদিত যে ভাত, এত পরিমাণে খাওয়া হয় এবং তার চাহিদা এত বেশি, পাশাপাশি তার অনুকূল অবস্থাটা অনেকটাই মানে চরম পর্যায়ে আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ধান চাষের অনুকূল অবস্থা খুব ভালো রকমভাবে রয়েছে, সেই জন্য কিন্তু এই দুটো জায়গায় বছরে একাধিকবার ধানের চাষ হয়ে থাকে এবং সেখানে ধানের ফলনের পরিমাণটাও বেশি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব গম। গম উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু চীন প্রথম স্থান অধিকার করে এবং ভারত দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতে গম দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। গম উৎপাদনের জন্য যে জলবায়ুটার প্রয়োজন হয়, সেই জলবায়ুটা হচ্ছে শীতল প্রকৃতির। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে কিন্তু গমটা ভালো চাষ হয়, তাই ভারতের উত্তর অঞ্চলে অর্থাৎ উত্তর ভারতে কিন্তু বেশিরভাগ ধান চাষ হয়ে থাকে। এছাড়া জলবায়ুর ক্ষেত্রে মাঝারি তাপমাত্রা এবং মাঝারি বৃষ্টিপাত গম চাষের জন্য আদর্শ। ফসল কাটার সময়, গমের যখন ফসল কাটা হয়, তখন কিন্তু প্রচুর সূর্যালোক প্রয়োজন, অর্থাৎ ফসলটা খুব ভালোভাবে শুকোতে হয়। ঠিক আছে, মৃত্তিকার ক্ষেত্রে গম কিন্তু দোআঁশ মাটিতে ভালো চাষ হয়। কোন মাটিতে? দোআঁশ মাটিতে ভালো চাষ হয়, এবং সেই দোআঁশ মাটি উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত হতে হবে, অর্থাৎ ভূপ্রকৃতিটা কিন্তু ঢালু হতে হবে, না হলে জল নিকাশ হবে না। জলটা দাঁড়িয়ে থাকলে চলবে না, গম গাছের গোড়ায় জলটা না দাঁড়িয়ে থাকলেই গমের জন্য ভালো। তাই উত্তম জল নিকাশিযুক্ত যে মৃত্তিকা রয়েছে সেখানে দোআঁশ মাটিতে গমের চাষ ভালো হয়। নেক্সট হচ্ছে আমাদের এখানে কোথায় কোথায় ধান উৎপাদিত হয়? ধান না, গম উৎপাদিত হয়। ভারতের উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান রাজ্যে গম উৎপাদিত হয়। আগেই বলেছি ভারত গম উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, আর্জেন্টিনাতেও গমের চাষ হয়ে থাকে। নেক্সট আমরা যে শস্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিলেট। মিলেট কিন্তু একটি শস্য না, জোয়ার, বাজরা এবং রাগি মিলে কিন্তু মিলেট গঠিত হয়। অর্থাৎ মিলেটস যে শস্যটা সেটা জোয়ার, বাজরা এবং রাগি মিলেই কিন্তু হয়ে থাকে। এগুলো এই তিন ধরনের শস্যকে মিলেট বলা হয় এবং এই মিলেট কিন্তু খুবই মাঝারি বর্গের বা নিকৃষ্ট শ্রেণীর শস্য বলা যেতে পারে। এই ধরনের দানা শস্য খুব কমই চাষ করা হয় এবং এমন সব অঞ্চলে এই শস্যগুলো চাষ করা হয় যেখানে আর অন্য কিছু সেরকমভাবে চাষ করা সম্ভব হয় না। এর জন্য যে জলবায়ুটা প্রয়োজন তা অল্প বৃষ্টিপাত এবং অত্যন্ত উষ্ণ তাপমাত্রা যুক্ত অঞ্চলেই কিন্তু মিলেটস চাষ ভালো হয়। মৃত্তিকার ক্ষেত্রেও দেখা যায় যে কম উর্বর বালুকাময় মাটিতেই এ ধরনের শস্য ভালো হয়। মিলেট কিন্তু খুবই কষ্ট সহিষ্ণু ফসল, অর্থাৎ খুব গরম সে সহ্য করতে পারে, কম জলেও সে বেঁচে থাকতে পারে। তাই এমন একটা ফসল যেখানে খুব যে অঞ্চলে খুব হার্শ ক্লাইমেট বা যেখানকার যে জলবায়ু খুবই কঠোর প্রকৃতির, সে ধরনের জলবায়ুতেও কিন্তু মিলেট সহজে বেঁচে থাকে। ভারতে মিলেট চাষ হয় রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রের কিছু অংশে যেখানে শুষ্ক জলবায়ু রয়েছে। এছাড়া নাইজেরিয়া, চীন ও নাইজারে কিছু পরিমাণ মিলেটের চাষ হয়ে থাকে। এই গেল আমাদের প্রধান খাদ্যশস্যের মধ্যে প্রধান যে শস্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। নেক্সট আমরা দেখব তন্তুজ ফসল। তন্তুজ ফসলের মধ্যে আমি দুটো ফসলের নাম লিখেছিলাম, একটা ছিল তুলা আর একটা ছিল পাট। প্রথমে তুলার কথা বলি। তুলাকে কিন্তু রৌপ তন্তু বলা হয় বা রূপালী তন্তু বলা হয়। রৌপ তন্তু কাকে বলে? তুলাকে। কারণ কি, এটা দেখতে অনেকটা সাদাটে রূপালী বর্ণের, তাই একে রৌপতন্তু বলা হয় বা এর গুরুত্ব অনুযায়ী ওকে রৌপতন্তু নাম দেয়া হয়েছে। তুলা কিন্তু একটি বাণিজ্যিক ফসল, বাগিচা কৃষির মাধ্যমে কিন্তু এর চাষ হয়ে থাকে। তুলা চাষের ক্ষেত্রে যে জলবায়ুটা প্রয়োজন তাতে কিন্তু অত্যাধিক তাপমাত্রা এবং হালকা বৃষ্টিপাতযুক্ত জলবায়ু আদর্শ। তুলার চাষের জন্য বছরে 200 দিন তুহিন মুক্ত উজ্জ্বল সূর্যকিরণযুক্ত দিন থাকতে হবে। অর্থাৎ বছরে 200 দিন তুষারপাত হয়নি এরকম জায়গায় কিন্তু তুলা চাষ হবে। অর্থাৎ অধিকাংশ দিনই বছরে তুষারপাত হয়নি এরকম জায়গায় তুলা চাষটা ভালো হয়। আর যদি আমরা মাটির কথা দেখি, তুলা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে অর্থাৎ কালো মাটিতে ভালো চাষ হয়। এর পাশাপাশি পলি মাটিতেও কিছু পরিমাণ তুলা চাষ হয়ে থাকে, কিন্তু কালো মাটিতে সব থেকে বেশি ভালো তুলা চাষ হয়। এবার এই যে তুলা থেকে যে কার্পাস পাওয়া যায় বা তন্তুটা পাওয়া যায় তা মূলত কোন কাজে ব্যবহৃত হয়? সুতি বস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। আমরা যে কটনের জামা কাপড় বা সুতি বস্ত্রগুলো পরে থাকি সেই সুতি বস্ত্র কিন্তু তুলা থেকেই উৎপন্ন হয়। ঠিক আছে। ভারত ছাড়াও চীন, পাকিস্তান, ব্রাজিল, মিশর ও আমেরিকা যুক্তরাষ্ট্রতে প্রচুর তুলা উৎপাদিত হয়। নেক্সট আমরা দেখব পাট। পাটকে বলা হয় স্বর্ণতন্তু বা সোনালী তন্তু।
পাটের রঙটা অনেকটা সোনালি হয় বলে তাকে স্বর্ণতন্তু বলা হয়। এছাড়া এর যে গুরুত্ব, বাণিজ্যিক গুরুত্বটা অনেক বেশি, তাই একে স্বর্ণতন্তু হিসেবে অভিহিত করা হয়েছে। পাট এমন একটি ফসল যা উৎপাদিত হয় ক্রান্তীয় অঞ্চলে। ধান যেমন ক্রান্তীয় অঞ্চলের ফসল, পাটও কিন্তু ক্রান্তীয় অঞ্চলের ফসল। অর্থাৎ ধান বা পাট কিন্তু আমরা যে ধরনের জলবায়ুতে বসবাস করি এ ধরনের জলবায়ুতে ভালো উৎপাদিত হয়। পাট চাষের ক্ষেত্রে পলি মাটি খুব উপযোগী, তাই নদী উপত্যকার পলি মাটিতে পাট চাষ খুব ভালো হয়। পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে একসময় প্রচুর পাট উৎপাদিত হতো এবং সেখানে এখনও অনেক পাটকল রয়েছে। যদিও ভারতের স্বাধীনতার পূর্বে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ যে মিলিতভাবে প্রচুর পাট উৎপাদন করত, স্বাধীনতার পর যখন বাংলাদেশ আলাদা হয়ে গেল ভারত থেকে, তখন এই যে পাট উৎপাদক অঞ্চলটা, হুগলি নদীর তীরের যে পাট উৎপাদক অঞ্চলটা, তার অধিকাংশই চলে গেল বাংলাদেশে। আর তখন থেকেই পাট উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্ব বাণিজ্যে অনেকটা পিছিয়ে গেল এবং বাংলাদেশ সেদিক থেকে এগিয়ে গেল। ভারত ও বাংলাদেশে কিন্তু প্রধানত পাট চাষ হয়ে থাকে। পাটজাত যে দ্রব্যগুলো, এটা প্লাস্টিক আসার পর থেকে তার চাহিদাটা অনেকটা কমে গেছে, কারণ প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের তৈরি বিভিন্ন বস্তু যেগুলোকে পাটজাত দ্রব্যকে রিপ্লেস করে দিয়েছিল, সেগুলো আসার পর পাটের চাহিদা অনেকটা কমে গেছিল। কিন্তু বর্তমানে আমরা যখন প্লাস্টিক ব্যবহারের বিভিন্ন সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, বর্তমান সময়ে কিন্তু পাটের তৈরি ব্যাগ, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী ব্যবহারের জন্য কিন্তু বিভিন্ন পরিবেশ নিয়ে সচেতন যে ব্যক্তিরা বা সংস্থা রয়েছে, ওরা কিন্তু পাটজাত দ্রব্য ব্যবহারের দিকে কিন্তু বেশি জোর দিচ্ছে। তাই বর্তমানে পাট কিন্তু আবার তার আগের সেই স্থানটা ফিরে পাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা যে ফসল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পানীয় ফসল। পানীয় ফসলের মধ্যে দুটো ফসলের কথা আমি বলেছি, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে কফি। চা, কফি দুটোই কিন্তু বাগিচা ফসল। চায়ের কথা যদি বলি, চা শীতল জলবায়ুর ফসল এবং এটি সারা বছর বৃষ্টি হয় এমন জলবায়ু অঞ্চলে পাহাড়ের ঢালে মূলত চাষ করা হয়। ভূপ্রকৃতিটা উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত হতে হবে, অর্থাৎ সেখানে জল দাঁড়াতে পারবে না এমন ভূপ্রকৃতি হতে হবে যেখানে জল দাঁড়িয়ে থাকে না। চা গাছের গোড়ায় জল দাঁড়ালে চায়ের জন্য উপকারী নয় সেটা। এবং মৃত্তিকাটা উর্বর দোআঁশ মৃত্তিকা হলে ভালো হয়। এছাড়া অর্থনৈতিক অবস্থাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চা চাষের ক্ষেত্রে, কারণ কি এটা একটা বাগিচা ফসল। যে বাগিচাগুলোতে চায়ের চাষ করা হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক নিয়োগ করতে হয়। শ্রমিকদের দক্ষতার উপর চায়ের গুণগত মান কিন্তু নির্ভর করে, তাই দক্ষ শ্রমিক নিয়োগ করতে হয় চা বাগিচাগুলোতে। ভারতে চা চাষ হয়ে থাকে আসাম, দার্জিলিং, দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড় অঞ্চলে, তামিলনাড়ুতে। এছাড়া আমাদের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরাতেও কিন্তু ভালো চা চাষ হয়ে থাকে। ভারত ছাড়া শ্রীলঙ্কা, চীন এবং কেনিয়াতেও গুণমান সম্পন্ন চা কিন্তু উৎপাদিত হয়। নেক্সট হচ্ছে কফি। কফি বাগিচা কৃষির ফসল, কিন্তু এটা কিন্তু একটু উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে হয়। চায়ের মতো শীতল জলবায়ুতে না, একটু উষ্ণ আর্দ্র জলবায়ুতে হয়, যেখানে জলবায়ুটা একটু গরম এবং যেখানে তুলনামূলকভাবে বৃষ্টিপাতটাও ভালো। জল নিকাশি ব্যবস্থাযুক্ত দোআঁশ মাটি এখানেও প্রয়োজন চায়ের মতোই। পাহাড়ের ঢালে কফি চাষ ভালো হয়। ভারতে নীলগিরি পর্বত অঞ্চলে, দক্ষিণ ভারতে কিন্তু কফি চাষ করা হয়ে থাকে। কফি উৎপাদনের ক্ষেত্রে ব্রাজিল প্রথম স্থান অধিকার করে। কফি উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে কে?
ব্রাজিল। ব্রাজিল দেশটিতে পৃথিবীতে সর্বাধিক কফি উৎপাদিত হয়। এছাড়াও কলম্বিয়া, ভারত এসব দেশে কফি ভালো পরিমাণে চাষ হয়ে থাকে। এই গেল আমাদের বিভিন্ন ধরনের ফসল বা শস্য নিয়ে আলোচনা। এবার আমরা চলে যাব কৃষির উন্নতি নিয়ে আলোচনাতে। কৃষির উন্নতি কখন হয়েছে আমরা বুঝতে পারব যখন ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কৃষিজ ফসল বাড়ানো যায়, তাকেই কিন্তু কৃষির উন্নতি বলা হয়। কৃষির উন্নতি হয়েছে আমরা তখনই বলবো যখন ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় খাদ্য কৃষিক্ষেত্রে খাদ্য বা অন্যান্য জিনিস কৃষিক্ষেত্রে আমরা উৎপাদন করতে পারবো। কৃষিজ পদ্ধতি বা কৃষিজ ব্যবস্থার উন্নতির যে উপায়গুলো রয়েছে সেগুলোর মধ্যে 1 নম্বর হলো চাষের জমি বাড়ানো। যখন চাষের জমি বাড়ানো সম্ভব হয় তখনই কিন্তু উৎপাদন বাড়ানোটা সম্ভব হতে পারে। দ্বিতীয়ত, একই জমিতে একাধিকবার চাষ। একটা জমিতে বছরে একবার চাষ না করে যদি সেখানে বারবার চাষ করা যায় তাহলে উৎপাদন অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। থার্ড হচ্ছে সেচের উন্নতি। সেচ বলতে জলসেচ। আমরা জানি বৃষ্টির জলকে কাজে লাগিয়ে কৃষিকাজ করা হয়, কিন্তু যে সময় বৃষ্টি থাকে না বছরে সে সময়ে যদি সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে অর্থাৎ কৃত্রিমভাবে জল প্রয়োগ করে, সে নলকূপ মাধ্যমে হোক বা পুকুর খালবিলের মাধ্যমে হোক, আলাদা করে জল প্রয়োগ করে যদি কৃষিটাকে চালানো যায় তাতে কৃষিজ ফসল কিন্তু বাড়বে, উৎপাদন বাড়বে। তাই সেচ ব্যবস্থার উন্নতি করতে হবে। নেক্সট হচ্ছে কৃষির যন্ত্রপাতি ব্যবহার, উচ্চ ফলনশীল বীজ ও সার ব্যবহার। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যেন কম সময়ে বেশি কাজ করা যায়। এছাড়া উচ্চ ফলনশীল বীজ, যেখানে বীজ থেকে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা যাবে, এবং সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে করে ফসল ভালো হয় এবং পোকামাকড় ইত্যাদি দ্বারা যেন ফসলের ক্ষতি না হয়। কৃষির উন্নতির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে খাদ্যের নিশ্চয়তা বৃদ্ধি করা। খাদ্যের নিশ্চয়তা বৃদ্ধি মানে যখন সব ধরনের মানুষ সব সময় পর্যাপ্ত পরিমাণের খাদ্য, যেটা পুষ্টিকর খাদ্য হবে, সেই খাদ্য যখন পাবে মানুষ এবং সেটা খেয়ে সুস্থ ও সবল থাকবে, সেটাই কিন্তু খাদ্যের নিশ্চয়তা। যখন সকল প্রকার মানুষ সবসময় পর্যাপ্ত পরিমাণ খাদ্য, পুষ্টিকর খাদ্য পাবে এবং যার ফলে সে সুস্থ ও সবল থাকবে, সেটাই কিন্তু কৃষির উন্নতির মূল উদ্দেশ্য। এই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু কৃষির উন্নতি করে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা কৃষির উন্নতির ব্যাপারটাও বুঝলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের কৃষি জমি এবং আমেরিকার কৃষি জমি তুলনামূলক আলোচনা। ভারতীয় কৃষি জমি এবং আমেরিকান কৃষি জমির মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমি দেখো বোর্ডে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো ভারতীয় যে কৃষি জমি রয়েছে, ফার্স্ট যে পার্থক্যটা রয়েছে বা ফার্স্ট যেটা ভারতীয় জমিতে রয়েছে সেটা হচ্ছে স্বল্প জমি। ভারতীয় জমি, কৃষি জমির ক্ষেত্রে জমির পরিমাণটা খুবই কম। দেখা যায় যে ভারতের যে কৃষকরা, এদের কাছে সব থেকে বেশি 1.5 থেকে 2 হেক্টর জমি রয়েছে গড়ে, আর আমেরিকার কৃষকদের যে জমি রয়েছে সেটা বিশাল জমি। তাদের জমির পরিমাণ প্রায় 250 থেকে 300 হেক্টর পর্যন্ত হতে পারে। একজন কৃষকের কাছে এতটা জমি থাকে। তো জমির পরিমাণে এক বিশাল পার্থক্য রয়েছে ভারতীয় কৃষকের আর আমেরিকার কৃষকদের মধ্যে। নেক্সট হচ্ছে ভারতীয় কৃষি জমিতে যে ধরনের ফসল চাষ করা হয় সেগুলো হচ্ছে ধান, গম, ডাল। ধান, গম ও ডাল জাতীয় খাদ্যশস্য। অপরদিকে আমেরিকার যে কৃষি জমি সেখানে ভুট্টা, গম, সয়াবিন জাতীয় খাদ্যশস্য চাষ করা হয়। এটার পেছনে কারণ হচ্ছে জলবায়ুগত কারণ। ভারতে জলবায়ু
ক্রান্তীয় প্রকৃতির বা উপক্রান্তীয় প্রকৃতির রয়েছে বলে এখানে এ ধরনের ফসল চাষ হয়, আর ওখানে নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে বলে ভুট্টা, গম, সয়াবিন এগুলো বেশি হয়ে থাকে। তারপর দেখো 3 নম্বর রয়েছে প্রাচীন পদ্ধতিতে চাষ। ভারতের কৃষি জমিতে যে চাষ ব্যবস্থাটি প্রচলিত রয়েছে সেটা কিন্তু অনেকটাই প্রাচীন পদ্ধতি। এখানে এখনও গরু, বলদ এগুলো দিয়ে লাঙ্গল চালিয়ে কিন্তু চাষবাস করা হয়ে থাকে। অপরদিকে আমেরিকার যে কৃষি জমির পদ্ধতি হচ্ছে, কৃষি পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি। ওনারা কিন্তু এখনও নিজেরা কিন্তু চাষবাসের কাজ কিছু নিজে হাতে করে না, সব যান্ত্রিক পদ্ধতিতে হয়। একদম বীজ বপন থেকে শুরু করে শস্য ঝাড়াই মাড়াই সব কিছুই কিন্তু যান্ত্রিক উপায়ে হয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রযুক্তির অভাব। প্রযুক্তির অভাব বলতে দেখো এখানে ভারতবর্ষে যে কৃষি জমিগুলো রয়েছে সেই জমিগুলো মনিটর করতে বা সেই জমিগুলোর অবস্থা কীরকম বুঝতে কিন্তু কোনো রকম প্রযুক্তি ব্যবহার কৃষকের কাছে নেই। হয়তো বা কৃষি দপ্তরের কাছে আছে আজকাল, কিন্তু কৃষকের কাছে কিন্তু সেটা নিজস্ব নেই। অপরদিকে দেখো আমেরিকার কৃষি জমির যে কৃষকরা রয়েছে ওনারা উপগ্রহ চিত্র ব্যবহার করেন। বিভিন্ন উপগ্রহ চিত্র, স্যাটেলাইট থেকে চিত্র সংগ্রহ করে ওদের জমির যে অবস্থা সেগুলো ওনারা নিজেরা দেখেন এবং বুঝতে পারেন যে ওদের জমিতে কি অভাব রয়েছে, সেখানে সেই অভাব পূরণ করতে কি ব্যবহার করতে লাগবে সেগুলো ওনারা সহজে বুঝতে পারেন। নেক্সট রয়েছে উর্বরতা পরীক্ষা করা হয় না ভারতের কৃষি জমিগুলোর। ভারতের কৃষি জমিগুলোতে সাধারণত উর্বরতা পরীক্ষা করা হয় না। হয়তোবা দপ্তর থেকে কখনো কখনো পরীক্ষা করা হয়ে থাকে, কিন্তু রেগুলার বেসিসে প্রতি বছর যে করতে হবে বা করা হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু এখনও নেই। অপরদিকে দেখো আমেরিকার কৃষি জমির ক্ষেত্রে ওনারা কিন্তু প্রতি বছর নিজেদের জমির উর্বরতা পরীক্ষা করেন এবং সেই মাটি পরীক্ষাগারে পরীক্ষা করার পর যা যা অভাব থাকে সেই অভাব পূরণ করার জন্য কি কি প্রয়োজন সেগুলো কিন্তু ওনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করেন। নেক্সট হচ্ছে গুদামের অভাব। ভারতের কৃষি জমিতে মূলত যে ধরনের চাষবাস হয়ে থাকে সেগুলো আমরা আগেই বলেছি জীবিকা সত্তাভিত্তিক কৃষি হয়ে থাকে। এখানে কৃষকরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য মূলত চাষবাস করে থাকে। তা সত্ত্বেও কোনো কোনো কৃষকরা যদি অত্যাধিক পরিমাণে উৎপাদন করে থাকেন কোনো বছর, যেগুলো বাজারে বিক্রি হওয়ার পরেও গুদামজাত করে রাখার প্রয়োজন হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কৃষকরা গুদাম বা সেগুলো শস্যাগার পায় না। যার ফলে কি হয়, ওদের খুব স্বল্প দামে সেই ফসলগুলো বিক্রি করতে হয় যাতে ওদের কাছে থেকে সেই ফসলগুলো খারাপ না হয়ে যায়, সেই ভয়ে ওদেরকে স্বল্প দামে সেই ফসল বিক্রি করে দিতে হয়। অপরদিকে আমেরিকার কৃষি জমিতে স্বয়ংক্রিয় শস্যাগারে বা গুদামে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ফসল কাটাই হওয়ার পর সেটা মেশিনের মাধ্যমে সোজা গুদামে চলে যায়। কারণ কি, ওনারা বেশিরভাগ কৃষি কিন্তু বাণিজ্যিক কৃষি হিসেবেই করে থাকেন, মূলত ওনারা বিক্রি করার উদ্দেশ্যেই চাষবাসগুলো করে থাকেন। এখানে আরও কিছু পার্থক্য রয়েছে, যেমন ভারতীয় কৃষির ক্ষেত্রে কৃষি জমিতে কৃষকরা তাদের জমিতে বিভিন্ন রকম কাজকর্ম যেমন বীজ বপন, সার প্রয়োগ বা ফসল কাটা সব নিজেরাই করে থাকেন। নিজেরাই কৃষক বা কৃষি শ্রমিক বা কৃষকের পরিবারের লোকজনই করে থাকে। কিন্তু আমেরিকার কৃষি জমিগুলোতে কৃষকরা নিজেরা এই কাজগুলো করে না। এমনকি দেখা যায় যে ওই সব জায়গায় বীজ বপন করার জন্য বা ধরো সার বা কীটনাশক প্রয়োগ করার জন্য কীটনাশকের ক্ষেত্রে দেখা যায় যে হেলিকপ্টার বা প্লেনের ব্যবহার করেন ওনারা। ওনাদের নিজস্ব প্লেন বা হেলিকপ্টার থাকে, যার মাধ্যমে ওনারা হেলিকপ্টার থেকে ওপরে আকাশ থেকে সেই ওনাদের ফসলের জমিতে কীটনাশক ছড়িয়ে দিচ্ছেন, এরকম চিত্র দেখা যায়। এখানে ওই দেশে এই চিত্র খুবই স্বাভাবিক চিত্র। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ওখানকার কৃষকরা কতখানি ধনী হতে পারে, বন্ধুদের কাছে কতটুকু মূলধন আছে। এবং ভারতের কৃষকরা কিন্তু ওনাদের কাছে কিন্তু সেই পরিমাণ টাকা পয়সা থাকে না, এত টাকা খরচ করার মতো ওদের সেই ক্ষমতাই নেই। যা কিছু টাকা ওনাদের কাছে আসে বেশিরভাগটাই সমবায় সমিতি বা ব্যাংক থেকে লোন হিসেবে নেওয়া, যার মাধ্যমে ওনারা উচ্চ ফলনশীল বীজ, সার এগুলো ক্রয় করে থাকেন। তাই ভারতের কৃষি জমিতে কাজ যারা করে, যে কৃষকরা, ওরা কিন্তু খুবই গরিব শ্রেণীর হয়, খুবই গরিব হয় এবং
আমেরিকার কৃষি জমিতে যারা কাজ করেন বা ওখানকার যে কৃষকরা, ওনারা কৃষক না, ওনাদেরকে সমৃদ্ধ ব্যবসায়ী বলতে পারি আমরা। তো এভাবে আমরা এই দুই ধরনের কৃষি জমির মধ্যে কিন্তু আমরা পার্থক্যটা সহজেই বুঝতে পারছি, এবং দুটো দেশের মধ্যে কৃষি ব্যবস্থার কতখানি তফাৎ রয়েছে সেগুলোও কিন্তু আমরা অনেকটাই বুঝে গেছি এই তুলনামূলক আলোচনার মাধ্যমে। এই আলোচনার সাথেই কিন্তু আমাদের এই কৃষি অধ্যায়টি শেষ হলো। কৃষি অধ্যায়ে যে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এবং সবকটা জিনিস আমরা পয়েন্ট পয়েন্ট হিসেবে মনে রাখবো। অনেকগুলো জিনিসের পার্থক্য আসতে পারে, যেরকম জীবিকা সত্তাভিত্তিক কৃষি আর বাণিজ্যিক কৃষির পার্থক্য, বাগিচা কৃষি, মিশ্র কৃষির পার্থক্য, যেটা আমি আগের দিনও বলেছি। আজকে যেগুলো পড়েছে তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই তুলনামূলক আলোচনাটা। তারপর হচ্ছে যেমন ধান উৎপাদন অঞ্চলগুলো নিয়ে আলোচনা, গম উৎপাদক অঞ্চল বা গম উৎপাদনের অনুকূল অবস্থা, পাট উৎপাদনের অনুকূল অবস্থা, চা বা কফি উৎপাদনের অনুকূল অবস্থা আলোচনা করো। এ ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে। তাছাড়াও শর্ট কোশ্চেন 1 মার্কের কিন্তু অনেক আসতে পারে, যেমন ভারতে ধান কোথায় উৎপাদিত হয়, ধান উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে, তারপর কফি উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে। এভাবে কিন্তু বিভিন্ন রকম 1 মার্কের কোশ্চেনও কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে পারে। তাহলে তোমরা আশা করি এই চ্যাপ্টারটা ভালো করে বুঝেছো। এখন এই চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে পড়ো, এবং প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা চ্যাপ্টারেই খুব ভালোভাবে পেয়ে যাবে, এবং সেইভাবেই পয়েন্ট ওয়াইজ শিখে লেখার চেষ্টা করো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাক। আজকে আসছি।